কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট দিতেই হবে। আজকে তাহলে কণ্ঠস্বরে নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা 12টায় বিধাননগর আদালতে এসিজেএমে তাকে ভয়েস স্যাম্পলের নমুনা দিতে বলা হয়েছে। অসহযোগিতা যদি করেন সেক্ষেত্রে রক্ষা কবচ কেড়ে নেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে আদালত। তদন্তে সহযোগিতা করতে হবে বলেই তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে। যদি তা না হয় তাহলে রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন 10 তারিখে বিচারপতি সৌগত ভট্টাচার্য। এর আগে ডিজে মন্তব্য মামলায় পরপর দুবার 30শে জুন এবং 8ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবকিছুর একটা সীমা আছে, বিচারক একটা নির্দেশ জারি করেছেন, তা মানতে বাধ্য। গড় হাজিরা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ভাষাতেই ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টান্তমূলক আর্থিক জরিমানার হুঁশিয়ারিও দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভোটের প্রচারে বারবার ডিজে বাজানো নিয়ে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। 4 তারিখ জবাব হবে। মমতা ব্যানার্জির উদারতা, অনেক উদারতা হয়েছে। 4 তারিখ ফল ঘোষণা হবে, রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজবে, এবার বলে দিয়ে গেলাম। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৈরি থাকো। 4 তারিখ সন্ধে অবধি অপেক্ষা করতে হবে না, 1টার পর থেকে ডিজে বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুরে। কে কত বড় নেতা আমি তালিকা তৈরি করে রেখেছি। ব্লক ধরে ধরে, পঞ্চায়েত ধরে ধরে সুদে আসলে হিসেব হবে। 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মনোযোগ দিয়ে আমার কথা শুনবে। 16, 17, 18, 19 যদি কোনো বিজেপির নেতা ইআরও অফিসে ফর্ম জমা দিতে আসে 10টার বেশি, তাহলে রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে। হাজিরা দেননি কেন? হাজিরা দিতে উনি বাধ্য। আদালতের প্রতি অন্তত সম্মান দেখান। ডিজে মন্তব্য মামলায় ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মন্তব্য করেছেন দিলীপ। কি দেবেন না দেবেন, দিতে বাধ্য হবেন উনি, সেটা নিয়ে কোনো চর্চার বিষয় নেই। দেননি কেন একদিন হাজিরা, আর দিতে বাধ্য হবেন। যতক্ষণ না চালে বিশ্বাস নেই, যান, কমপক্ষে আদালতের প্রতি সম্মান সেটুকু তো রাখুন। একেবারে নির্বাচনের প্রচারে বারবারই ডিজে বাজানো নিয়ে যে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা শুনলেন। 30শে জুন এবং 8ই জুলাই তাকে ডেকে পাঠানো হয়েছিল বিধাননগর আদালতে ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য, কিন্তু তার আইনজীবী জানিয়েছেন যে ভয়েসটা যে তার, তা কিন্তু অস্বীকার করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে ভয়েস স্যাম্পল টেস্ট দিতে আপত্তি কোথায়? আদালতের কিন্তু কড়া পর্যবেক্ষণ, কড়া নির্দেশ বলা যায় যে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলা 12টায় বিধাননগর আদালতে গিয়ে তার কণ্ঠস্বরে নমুনা জমা দিতে হবে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একবার প্রেক্ষাপটটা তোমার কাছে জানতে চাইবো। বেলা 12টা বাজতে আর ঘন্টা 3 বাকি। হ্যাঁ দেখো, যে বিষয়ে তোমায় বলবো যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য এবং সেই মন্তব্যের তদন্তভার তুমি জানো যে সিআইডি গ্রহণ করেছে। এক্ষেত্রে হচ্ছে প্রথমে বাগুইআটি থানা এবং থানার পরবর্তীকালে বা বিধাননগর সাইবার পিএস গোটা বিষয়ে মামলা শুরু করে এবং তারপরে সেই মামলা তদন্তভার নেয় সিআইডি। এই মামলায় সিআইডি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে একবার জিজ্ঞাসাবাদ করেছে। অন্যদিকে হচ্ছে এই মামলায় তুমি জানো সাক্ষী হিসাবে অন্যান্যদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদিকে হচ্ছে যে বিষয়টা, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভোট প্রচারে ছিলেন সেই সময় ডিজে মন্তব্য করেন। এক্ষেত্রে অভিযোগকারীর অভিযোগ ছিল তার যেই ডিজে মন্তব্য সেইটাই হচ্ছে যারা বিরোধীরা রয়েছে এবং অন্যদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে, এবং সেক্ষেত্রে হচ্ছে একটা মন্তব্য ছিল যারা তালিকা তৈরি করা আছে, এবং এক্ষেত্রে হচ্ছে সিআইডি জেলা মুখোমুখি হয়ে তালিকা সংক্রান্ত বিষয় একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই কণ্ঠস্বর কার সেটা জানার জন্য একেবারে তদন্তকারীদের প্রয়োজন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও তার আইনজীবী মারফত আদালতে জানিয়েছিলেন যে এই কণ্ঠস্বর তারই, তিনি হচ্ছে কণ্ঠস্বর নমুনা দিতে রাজি হয়নি, কিন্তু হাইকোর্টের একেবারে কড়া পর্যবেক্ষণ রয়েছিল। এবং তোমার নিশ্চয় মনে আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবীরা যখন আদালতে জানিয়েছিলেন যে এই মন্তব্য
মন্তব্য ও এই গলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই, তাহলে হচ্ছে কণ্ঠস্বর নমুনা দেওয়ার কি প্রয়োজন রয়েছে? সেক্ষেত্রে একেবারে আদালত বলে যে কোনো খুনের ঘটনা ঘটলে তাহলে কি পুলিশ তদন্ত করবে না? খুনি যদি বলে দেয় যে তিনি খুন করেছেন, এইরকম একটা কড়া পর্যবেক্ষণ কিন্তু বারবার আসে। তুমি জানো বিধাননগর আদালতে সিআইডি প্রথম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার জন্য তারিখ নেয় এবং সেটা তারিখটা ছিল 30 তারিখ জুন মাসের। তার পরবর্তীকালে সে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু যাননি। তার পরবর্তীকালে 8 তারিখে আবারও কিন্তু পরের তারিখ হয় এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরহাজির ছিলেন। এরপরে হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ এবং তারপর নির্দেশ হয়েছে যে আজকে দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার কণ্ঠস্বর নমুনা দেওয়ার জন্য। সিআইডি সূত্রে খবর, সিআইডি ফরেন্সিক টিম তারা ইতিমধ্যেই বিধাননগর আদালতে আর কিছুক্ষণ পর চলে যাবেন। এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার কণ্ঠস্বর নমুনা দেয় কিনা বা পরবর্তীকালে কি পদক্ষেপ হয় সেই বিষয়টা এখন দেখার বিষয়। কুসুমিতা, একেবারে পার্থ, ধন্যবাদ। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আগেও সরব হয়েছিলেন দলের মধ্যে থেকে। কালীঘাট তৃণমূলে থেকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করলেন তিনি। ক্যামাক স্ট্রিটটা একেবারে শেষ করে দিল দলকে এবং একই সঙ্গে তিনি ঋতব্রত তৃণমূলের বিদ্রোহীদেরও খোঁচা দিয়েছেন। ক্যামাক স্ট্রিটটা শেষ করে দিল আমাদের দলটাকে। আজকে যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে অভিষেকের বিরুদ্ধে বলছে, 2022-এ যখন আমি বলেছিলাম তখন তো এরাই আমার বিরোধিতা করেছে। তোমরাই তো আইপ্যাককে মাথায় তুলেছো। তোমাদের মধ্যে কেউ সুমিত যদি দুবার কথা বলে তো জীবন ধন্য হয়ে গেছে তোমাদের। আইপ্যাক যে তোমাদের সঙ্গে কথা বলে তোমরা বলেছো জীবন ধন্য হয়ে গেছে। আজকে তোমরা সব বেনিফিট নিয়েছো, আইপ্যাকের বেনিফিট নিয়েছো, ক্যামাক স্ট্রিটের বেনিফিট নিয়েছো, নিজেদের নেতা বলে প্রতিষ্ঠিত করেছো, অভিষেকের লোক বলে চাপ সৃষ্টি করেছো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি এখনো মমতা বন্দ্যোপাধ্যায় দূরে সরান তাহলে হয়তো তার একদা সতীর্থরা তার কাছে ফিরে আসতেও পারেন, এমনই ইঙ্গিত কিন্তু গত কয়েকদিন ধরেই দিচ্ছেন তার একদা সতীর্থরা। রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি কি বলেছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। দিদি যদি সংশোধন করে, মানুষের দাবি প্রতি যদি দিদি আস্থা দেখায়, অর্থাৎ অভিষেককে যদি সাইড করে দেয় দল থেকে, তাহলে হয়তো আবারও সমস্ত নেতা নেত্রী এমএলএ এমপি আবার ফিরতে পারে দিদির পাশে। ছোট জায়গায় তো রাজনীতি করে নাই, দেয়ালও লেখে নাই, মিছিলও করে নাই, সেটা আমরা করেছি, সেইভাবে তো আর ওনাকে করতে হয় নাই। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি স্ক্যানারে মদন মিত্রর পরিবার। ইডি সূত্রে খবর, কামারহাটির বিধায়কের স্ত্রী এবং 2 ছেলেকে 22 এবং 23 জুলাই সিজো কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। অন্যদিকে ইডি ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে, যেখানে সুজিত বসুর নাম রয়েছে। সুজিত বসু ও ফিরহাদ হাকিম সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য রয়েছে সেই চার্জশিটে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আগেই কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক মদন মিত্রর একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি। এবার কেন্দ্রীয় এজেন্সি স্ক্যানারে কামারহাটি তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্র স্ত্রী অর্চনা মিত্র এবং তাদের 2 ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্র। ইডি সূত্রে খবর, তাদেরকে 22 ও 23 জুলাই ব্যাংকের নথিপত্র নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। তীব্র নিন্দা করি। ইডি হচ্ছে বিজেপির ডান হাত, ওরাই তো বিজেপির হয়ে সব কাজ করে। মদন মিত্র আমাদের ইলেক্টেড এমএলএ, তাকে এবং তার পরিবারকে হ্যারাস করা অন্যায়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনো নগদ আবার কখনো সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত 125 জন। ইডি সূত্রে দাবি, যার সঙ্গে যোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এই মামলাতেই 13 জুন তৃণমূল বিধায়কের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালায় ইডি। ওই দিন মদন মিত্রকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এবার তলব করা হলো তার স্ত্রী ও 2 ছেলেকে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতে এর আগেও এসে তল্লাশি অভিযান চালানো হয় ইডির তরফ থেকে। এই বাড়ি হচ্ছে মদন মিত্রর ভবানীপুরের বাড়ি। প্রায় 125 জনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা এবার মদন মিত্র স্ত্রী 2 ছেলেকে ব্যাংকের নথি সহ বেশ কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হতে জানিয়েছে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ভয় আউট বলেছিলেন না, ভয় 4 ডবল বেড়ে গেছে পশ্চিমবাংলা। শীতের প্রথম দিকে যারা গেছে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নিজে অ্যাকশনের কথা ঘোষণা করেছেন, তা এখন তিনি সেটা করে দেখান, তা একটা বোঝা যাবে। পুরো দুর্নীতি হোক বা অন্য দুর্নীতি মামলা হোক, গোটা পরিবার মিলে দুর্নীতির একটা পীঠস্থান বানিয়ে ফেলেছে। পরিবার মিলেই
প্রতিষ্ঠানটাকে লুটে পুটে খেয়েছে, মানুষের যে উন্নতির পয়সা তা লুটে পুটে খেয়েছে, চাকরি বিক্রির পর চাকরি বিক্রি করেছে গোটা পরিবার, আর তার লাভ নিয়েছে গোটা পরিবার। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন প্রাক্তন দমকল মন্ত্রী ও তৃণমূল নেতা সুজিত বসু। তার নামে সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দিয়েছে ইডি। সূত্রের খবর, যেখানে কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর অফিস থেকে পাওয়া নথি অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানিয়েছেন সমস্ত কাউন্সিলররা একসঙ্গে ঠিক করেছিলেন প্রত্যেক কাউন্সিলর দুজনের নাম সুপারিশ করতে পারবেন, প্রত্যেক চেয়ারম্যান ইন কাউন্সিল 5 জনের নাম চাকরির জন্য সুপারিশ করতে পারবেন, ফিরহাদ হাকিম 6 জনের নাম সুপারিশ করতে পারবেন। ফিরহাদ হাকিমের সুপারিশ করা 6 জন চাকরি প্রার্থীর বিষয়টি দেখে নেওয়ার কথা বলে দক্ষিণ দমদম পুরসভার বোর্ড। সুপারিশের তালিকায় ববিতা এবং সুজিতা বলে লেখা থাকত, নাম সুপারিশের আলাদা ফাইল ছিল। এর পাশাপাশি চার্জশিটে ইডি দাবি করেছে আলোক কুমার মজুমদার, গৌরব সিংহ, সুদীপ সিংহ, অরুণ মন্দা নামে যারা দক্ষিণ দমদম পুরসভায় চাকরি পেয়েছেন তাদের সুপারিশ করেছিলেন সুজিত বসু। হেল্পারের সুপারিশ তালিকায় ববিদা সুজিতা বলে নাম লেখা ছিল। মজদুরের চাকরির তালিকায় ববিদা সুজিতা লেখা ছিল সুপারিশকারী হিসেবে। আবির দত্ত, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। 20 জুলাই বাদল অধিবেশন, তার আগেই এনসিপিআই সাংসদ হিসাবে স্বীকৃতি পেতে চলেছে লোকসভায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে আসা 20 জন বিদ্রোহী। এমনটাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তাদের জন্য আলাদা ঘর এবং লোকসভায় বসার জন্য পৃথক ব্যবস্থা করা হচ্ছে। তাদের দাবি, এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন। সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। সূত্রের দাবি, তার আগেই এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি পেতে চলেছেন লোকসভায় তৃণমূলের টিকিটে জিতে আসা 20 জন বিদ্রোহী। তারা এনডিএর হাত ধরতে চলেছেন। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে বৈঠক হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারের। তারপরই সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তাদের জন্য সংসদে আলাদা ঘর বরাদ্দ করা হয়েছে। বাদল অধিবেশন থেকে ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকার পক্ষের দিকে তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এনসিপিআই এর নেতা, উপনেতা ও মুখ্য সচেতক কে হবেন সেই তালিকা জমা দিতে বলেছেন লোকসভার স্পিকার। রবিবার বিকেল 4টায় সংসদের পুরনো ভবনে 20 জন সাংসদের বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, সেখানেই দলের নেতা, উপনেতা ও মুখ্য সচেতক কে হবেন সেই প্রস্তাব গ্রহণ করা হবে। তারপর তা পাঠিয়ে দেওয়া হবে লোকসভার অধ্যক্ষের কাছে। সূত্রের দাবি, লোকসভায় এনসিপিআই এর দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপনেতা বা ডেপুটি লিডার হচ্ছেন শতাব্দী রায়, আর মুখ্য সচেতক হতে চলেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেস টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে, আমাদের তো এতে কিছু করার নেই। অতএব গণতন্ত্রে যাদের কাছে শক্তি আছে তারা যেখানে মনে করবে ডেরা বাঁধবে, তাতে আমাদের কি যায় আসে। অতএব তারা লোকসভায় আলাদা বসবে কি একসাথে বসবে কি কোথায় বসবে সে তাদের ব্যাপার, আর স্পিকারের ব্যাপার। এসব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই যে এই রাজ্যের বিজেপির জয়ের পর তৃণমূল রাজনৈতিক যে ম্যাপ আছে তার থেকে পুরোপুরি মুছে গিয়েছে, আর তৃণমূলের কোনো অস্তিত্বই নেই। ওই 20 জন এমপি সব তো ইন্ডিয়ার সঙ্গে আছে, ওরা অমিত শাহর সঙ্গে আছে, ভূপেন যাদবের সঙ্গে আছে। রাজনীতি তো প্রবাহমান, 2 বছর পর তাদের কি হাল হবে তারা দেখে নেবে, মানুষ কি করে সেটা দেখে নেবে। বিজেপি সঙ্গে থাকলে যা যা অবৈধ কাজ করা যায় এবং সেটাকে বৈধতার রূপ পায়, ভারতবর্ষের পার্লামেন্টে গণতন্ত্রে সেটা আবার ভালো করে প্রকাশিত হবে। এখন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা এনসিপিআই হিসেবে এনডিএর সঙ্গে যোগ দিলে আগামী দিনে 16 জন সাংসদের তেলুগু দেশম পার্টি এবং 12 জন সাংসদের জনতা দল ইউনাইটেডকে ছাপিয়ে এনডিএর সবচেয়ে বড় শরিক হতে চলেছে বিদ্রোহী 20 জন তৃণমূল সাংসদের এনসিপিআই। এটা উচিত ছিল, সেটা হচ্ছে মাননীয় স্পিকার মহোদয় যে ডিফেকশনটাকে আগে ডিসাইড করে তারপর রিকগনাইজেশন, কারণ ডিফেকশনটা তো আমাদের অনেক আগে দিয়ে দিয়েছি। তো আজকালের মধ্যে যদি অর্ডার দেয় সেটা পরবর্তীকালে নিঃসন্দেহে দল ভাববে কি করবে কি না করবে। তো ওরা তো এনডিএর সঙ্গেই আছে, ওই 20 জন এমপি সব তো এনডিএর সঙ্গে আছে, ওরা অমিত শাহর সঙ্গে আছে, ভূপেন যাদবের সঙ্গে আছে। এটা তো জানা কথা, নতুন কিছু না। ঠিকই আছে, চলুক না। রাজনীতি তো প্রবাহমান,
2 বছর পর তাদের কি হাল হবে তারা দেখে নেবে। 14 জুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক করে এনসিপিআইতে মিশে যাওয়ার কথা জানান তৃণমূলের বিদ্রোহীরা। সেদিন রাতেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গেও দেখা করেন তারা। অধ্যক্ষকে দেওয়া চিঠিতে এনসিপিআই সাংসদ হিসেবে তাদের স্বীকৃতি দেওয়ার দাবি জানান। বিদ্রোহী তৃণমূল সাংসদরা আবেদন করেন তারা এনডিএর অংশ হিসেবে কাজ করতে চান এবং তাদের পৃথক বসার জায়গার ব্যবস্থা করা হোক। এর ঠিক 5 দিন পর 19 জুন দিল্লিতে গিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 20 জন বিদ্রোহী সাংসদের সদস্যপদ খারিজের আবেদন করেন তিনি। আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। তবে কালীঘাট তৃণমূলের আর্জিও যে খারিজ হতে চলেছে তা স্পষ্ট। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, এবিপি আনন্দ। সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি ও নিরাপত্তায় বিশেষ জোর দিলেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা পরিদর্শন করেন তিনি। জনসংযোগমূলক বৈঠকও করেন স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে। সীমান্ত এলাকার বাসিন্দা ও বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়ে জোর দেন। পাচার, অনুপ্রবেশ থেকে চোরাচালান, সীমান্ত এলাকায় এই ধরনের অভিযোগ নতুন নয়। এই পরিস্থিতিতে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখে নজরদারি ও নিরাপত্তায় জোর দিলেন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার। শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তে সুন্দরবন বদ্বীপ ও সংলগ্ন উপকূল এলাকা পরিদর্শন করেন তিনি। নদীপথে টাকি, হাকিমপুর সংলগ্ন এলাকার পাশাপাশি শমশেরনগর, বোলতলা, হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় যান তিনি। বাহিনীর কর্মতৎপরতা বা অপারেশনাল প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা এবং কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ পর্যালোচনা করেন। ভূয়সী প্রশংসা করেন ভৌগোলিকভাবে অত্যন্ত দুর্গম ও প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনের সীমান্ত রক্ষীদের। সীমান্তে মোতায়েন থাকা বাহিনীর সদস্যদের সঙ্গে নানা বিষয়ে আলোচনা করেন এবং পেশাদারিত্ব, সততা এবং বাহিনীর মূল লক্ষ্য ও দায়িত্বের প্রতি নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। স্থানীয় বাসিন্দা ও সরকারি আধিকারিকদের সঙ্গে জনসংযোগমূলক বৈঠকও করেন প্রবীণ কুমার। জোর দেন সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দা ও বাহিনীর মধ্যে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখার বিষয়ে। আপনাদের পারমিট বেঁধে রেখে যেখানে গেটটা থাকবে সেই জায়গাতে, আর আরো যেটা আপনাদের যেটুকু প্রয়োজন 12 ফুটের জায়গায় 15 ফুট রাস্তা হোক, সেও আমরা চাইছি। রাজ্যে পালাবদলের পরই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে বেশ কিছু জমি হস্তান্তর হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিসংখ্যান দিয়ে ফেসবুকে এদিন লিখেছেন, রাজ্য সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে 10ই জুলাই 2026 পর্যন্ত মুর্শিদাবাদে 337 একর, উত্তর 24 পরগনায় 241 একর, মালদায় 176, কোচবিহারে 135, নদিয়ায় 95 একর সহ 9 জেলায় বিএসএফ এর কাছে মোট 1024.75 একর জমি হস্তান্তর করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য 172.6 কিলোমিটার। এর ফলে রাজ্যের সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এই প্রেক্ষিতে পরিদর্শনের শেষ পর্যায়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাঁটাতারের বেড়া নির্মাণে অগ্রগতি ও সীমান্ত সুরক্ষা নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা করেন ডিজি বিএসএফ। কোনো জায়গায় হয়তো 50 ফুট লাগতে পারে, কোনো জায়গায় 60 ফুট লাগবে, 50 ফুট লাগবে, ওটা এই পর্যালোচনা সভায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।